মনোনয়ন বাণিজ্য ও নেতৃত্ব বাছাইয়ের ভুলেই বিএনপি জোটের ভরাডুবি বললেন প্রধানমন্ত্রী। সংসদে আসার আহ্বান। জামায়াতের সাথে আর রাজনীতি করবেন না ডক্টর কামাল, দ্রুত সময়ের মধ্যে আবারও নির্বাচনের দাবি। সন্ত্রাসবাদ দমনের বৈশ্বিক সূচকে 4 ধাপ অগ্রগতি বাংলাদেশের, পিছিয়েছে পাকিস্তান ও মিয়ানমার। পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে রাজধানীতে ময়না তদন্ত, নেই পর্যাপ্ত হিমঘর, নষ্ট হচ্ছে আলামত। বিপিএল এ শ্বাসরুদ্ধকর সুপার ওভারে খুলনা টাইটান্সকে হারালো চিটাগং ভাইকিংস, সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি রাহিমা রাহিম। এছাড়া সংবাদে আরো থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অফারের ছড়াছড়ি, ক্রেতার আকর্ষণ মূল্য ছাড়ে। জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়েছে উল্লেখ করে গণতন্ত্রের স্বার্থে ঐক্যফ্রন্টের প্রতিনিধিদের সংসদে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তিনি এই আহ্বান জানান। মনোনয়ন বাণিজ্য এবং নেতৃত্ব বাছাইয়ে ভুল না করলে হয়তো বিএনপির জোটের অবস্থান আরেকটু ভালো থাকত বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর প্রথমবারের মতো দলের যৌথ সভায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডিয়াম সদস্য, সম্পাদক মণ্ডলী ও উপদেষ্টাদের এই যৌথ সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। সভার শুরুতে বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করায় ভোটার ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আওয়ামী লীগ প্রধান। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের ফলে ইশতেহার বাস্তবায়ন ও সংগঠন শক্তিশালী করার পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা। আলোচনা আমরা করতে চাই এবং সংগঠনকে আরো কিভাবে শক্তিশালী করা যায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। দুর্নীতির দায়ে খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা এবং মনোনয়ন বাণিজ্যের চরিত্র বুঝে নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একটি রাজনৈতিক দলে পলাতক আসামি তাকে দিয়ে রাজনীতি করতে গেলে সেখানে কি রেজাল্ট হয় সেটাই তারা পেয়েছে। তার মতো না, যদি তারা ওই নির্বাচনে যে প্রার্থী দিয়েছে সেই প্রার্থী নির্বাচনে যদি মনোনয়ন বাণিজ্যটা না করতো তাহলে হয়তো আরো ভালো রেজাল্ট করতে পারতো। এদিকে চরিত্র সোজা নেই, বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে। তারপর যেটা সিটে তারা জিতেছে গণতন্ত্রের স্বার্থে, তারা যদি চায় তাদের পার্লামেন্টে আসার প্রয়োজন। শেখ হাসিনা বলেন, নির্বাচনে আওয়ামী লীগ অগ্নি পরীক্ষা দিয়ে বিজয় অর্জন করেছে। আমরা অগ্নি পরীক্ষা দিয়ে এসেছি, জনগণের বিশ্বাস আস্থাটা যে কারণে আমাদের উপর এসেছে যে আমরা রাষ্ট্র পরিচালনা করি জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, আর জনগণ আজকে তা উপলব্ধি করতে পারেন। আর্থসামাজিক উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রায় সরকারের ধারাবাহিকতার ফল জনগণ পাবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয় পরিসংখ্যান দিয়ে তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জয় বলেছেন, এত বড় জয় বিএনপির থেকে আওয়ামী লীগের কারচুপির মাধ্যমে আদায় একেবারেই অসম্ভব। তিনি জানান, আওয়ামী লীগের বাইরের সব ভোট বিএনপি জামায়াতের পক্ষে গেলেও ব্যবধান থাকত 2,20,00,000। জনসম্পৃক্ততা না থাকায় নির্বাচনে বিএনপি ঐক্যফ্রন্টকে মানুষ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন জয়। বিএনপির সাথে গলা মিলিয়ে সুশীল সমাজের কেউ কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সজীব ওয়াজেদ জয়।
নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো বিতর্ক নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে ঐক্যফ্রন্টের সংলাপের দাবি হাস্যকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। সকালে রাজধানী শেরেবাংলা নগরে সড়ক নিরাপত্তা কর্মসূচি এবং বিআরটি এর মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফিটনেসবিহীন বাস, মিটারবিহীন সিএনজি চলাচল সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মামলা, জেল ও জরিমানা করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের সকল দেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো প্রকার বিতর্ক নেই এবং প্রশ্ন করার মতো কোনো বিষয় এখনো আন্তর্জাতিক বিশ্ব থেকে আমরা পাইনি। হেরে যাওয়ার বেদনা থেকে এসব অভিযোগ, এসব প্রশ্ন তুলছেন, কারণ তাদের অভিযোগ ধোপে টেকে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় অংশ নেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে পরাজয় ঢাকতে ডক্টর কামাল আবার সংলাপ চাচ্ছেন। নির্বাচনের এই ব্যর্থতা ঢাকার জন্য এখন আমরা দেখতে পাচ্ছি ডক্টর কামাল হোসেন সাহেব যিনি হায়ারে খেলতে গেছেন, বিএনপির কাছে যিনি হায়ারে খেলতে গেছেন ডক্টর কামাল হোসেন সাহেব, উনি নাকি সংলাপ করবেন। বিএনপি নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য করেছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। যারা অকশনে নমিনেশন বিক্রি করে তারা কিভাবে নির্বাচনে জয়লাভ করে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। জামায়াতের সঙ্গে আর কোনো রাজনীতি নয় বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। গণফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জামায়াত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে জানলে ঐক্যফ্রন্ট গঠন হতো না। নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বানও জানান ডক্টর কামাল। ইবনে নূর শাওনের রিপোর্ট। নির্বাচনের পর পরবর্তী করণীয় ঠিক করতে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভা। মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ এবং সেইখানে পরিষ্কার। সভা শেষে সাংবাদিক সম্মেলনে ডক্টর কামাল হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র ও সংবিধানের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে দেশের জনগণ। 30 ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে জনরায়কে উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 2-3 মাসকে মধ্যে আরেকটা ভালো নির্বাচন করে দেওয়া, তার চেয়েও কমে সময়ও করা যেতে পারে তারা চাইলে, তো যেখানে সকলেই অংশগ্রহণ করে ভোট দিতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামাতের সঙ্গে ঐক্যে যাওয়া ভুল ছিল। জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই। যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি, এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে। এর আগে লিখিত বক্তব্যে দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু দাবি করেন, ঐক্যফ্রন্ট গঠনে তাড়াহুড়ো করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়েছে। আগামী 23 ও 24 মার্চ 2019 ঢাকায় গণফোরামের জাতীয় কাউন্সিল। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন, জোর করে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের জন্য বিপজ্জনক হবে। মহাডাকাতির ভোটের জবাব তাদের কাছে নেই। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে 163টি দেশের মধ্যে বাংলাদেশ 25তম অবস্থানে। গত বছর ছিল 21। 1 নম্বরে আছে ইরাক, অর্থাৎ বিশ্বের সবচেয়ে সন্ত্রাসপ্রবণ হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। দ্বিতীয় আফগানিস্তান, আর পাকিস্তানের অবস্থান 5ম। আজহারুল ইসলামের রিপোর্ট। অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস IIPর প্রতিবেদন বলছে, সন্ত্রাসবাদ সূচকে 10-এর মধ্যে 5.697 পয়েন্ট নিয়ে এবার 4 ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশের। বাংলাদেশে সাম্প্রতিক সময়ের বড় সন্ত্রাসী ঘটনা হিসাবে 2016 সালে ঢাকার গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় 28 জনকে হত্যার ঘটনাটি উঠে আসে প্রতিবেদনে। প্রতিবেদনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের জন্য বৈশ্বিক বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করে উদাহরণ হিসাবে বাংলাদেশে সহিংস চরমপন্থা দমনের পদক্ষেপগুলোর কথা বলা হয়েছে।
বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সহায়তা দেয়া, অনলাইনে ভুয়া খবর ও মেসেজ ছড়ানোয় লাগাম টানার ইতিবাচক দিকগুলো উঠে আসে ইন্ডেক্সে। সাইবার নিরাপত্তার উপর বেশি গুরুত্ব আরোপ করে প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখন এদিকে নজর দিয়েছে। এক্ষেত্রে 2016 সালের ফেব্রুয়ারিতে সুইফটে ঢুকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশের $8 কোটি 10 লাখ হাতিয়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ভারতের অবস্থান এক ধাপ খারাপের দিকে গিয়ে হয়েছে 7ম। খারাপের দিকে গেছে যুক্তরাষ্ট্র ও মিয়ানমারও। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21 চোখ। পুরনো যন্ত্রপাতি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাজধানীতে ময়নাতদন্তের কাজ। 54টি থানা এলাকায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত হয় মাত্র 3টি মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে কিছুটা সুযোগ সুবিধা থাকলেও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা খুবই নাজুক। ফরেনসিক চিকিৎসকরা বলছেন, পর্যাপ্ত হিমঘর না থাকায় বেওয়ারিশ লাশ নিয়ে পড়তে হয় জটিলতায়। রকিব মানিকের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ রাজধানীর সবচেয়ে বেশি ময়নাতদন্ত হয় এখানে। প্রতিদিন গড়ে 5টি মৃতদেহের ময়নাতদন্ত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পর্যাপ্ত সুযোগ সুবিধা ও আধুনিক যন্ত্রপাতি না থাকায় প্রায়ই অসুবিধায় পড়তে হয় মর্গ কর্তৃপক্ষকে। সংশ্লিষ্টরা বলছে, পর্যাপ্ত হিমঘর না থাকায় বেওয়ারিশ লাশ নিয়ে জটিলতায় পড়তে হয়। অনেক বেওয়ারিশ লাশ বছরের পর বছর পড়ে থাকে হিমঘরে। ফলে ময়নাতদন্তের জন্য নেয়া মৃতদেহগুলোকে রাখার জন্য অনেক সময় জায়গা পাওয়া যায় না, নষ্ট হয় আলামত। একটা মানুষ আসে এখানে শেষ সময়, এই জায়গাটা ভালো থাকলে তাদেরও একটু ভালো লাগবে, ঠিক না? আর নোংরা থাকলে কিরকম দেখা যায়? আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের লক্ষ্য। এদিকে প্রায় 2 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে নিহত 2 জঙ্গি, বরখাস্ত মেজর জাহিদ ও আবু মোহাম্মদের লাশ। শনাক্ত হওয়ার পরও মৃতদেহ নিচ্ছে না স্বজনরা। আইডেন্টিফাই হয়েছে কিন্তু তার আত্মীয় স্বজন তো আর সেটা নিচ্ছে না। এখন দায়িত্ব হলো রাষ্ট্রের। সাধারণত অজ্ঞাত পরিচয়ের ডেড বডি হলে সেটা আমরা আঞ্জুমান মাহমুদুলকে দিয়ে দিই, মানে ওই পুলিশের মাধ্যমে ওদেরকে বলে ওরা এসে নিয়ে যায় অজ্ঞাত হলে। আমরা তো রেগুলারই তাদেরকে রিমান্ড দিই। এখন আমরা তো ডেড বডি ফেলাই দিই। প্রথম কথা হলো যেহেতু এটার এসে দায়িত্ব সমাহিত করার দায়িত্ব আমাদের না। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। পর্যাপ্ত ফ্রিজ না থাকায় মৃতদেহ নিয়ে কর্তৃপক্ষকে পড়তে হয় বিপাকে। রকিব মানিক, 21 টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আশুলিয়ায় আবারও পোশাক কারখানা শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ, নাশকতা হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি পুলিশের। চুরি যাওয়া রিজার্ভের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা বেড়েছে বলছেন বিশ্লেষকরা, দ্রুত মামলা করার পরামর্শ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আজও বিক্ষোভ করে। এদিকে আশুলিয়ার জামগড়া ও কাঠগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে। দুপুরের দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এদিকে সকালে আশুলিয়ার জামগড়া ও কাঠগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা প্রথমে কর্মবিরতি শুরু করে, পরে তারা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিক অসন্তোষের জেরে 10টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও বিজিবির টহল রয়েছে। পোশাক শ্রমিকদের আন্দোলনে কেউ যদি ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে রাজধানীর মিরপুরে পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, শ্রমিকদের আন্দোলনের পেছনে কেউ উস্কানি দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শ্রমিকদের দাবি নিয়ে মন্ত্রণালয় বিজিএমইএ কাজ করছে বলেও জানান তিনি। শ্রমিকদের রাস্তা ছেড়ে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান কমিশনার। আমরা এটা খতিয়ে দেখছি যে এটার পিছনে কোনো গোষ্ঠীর বা কোনো ব্যক্তির
হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের উস্কানি দেওয়া হচ্ছে কিনা, এই ধরনের অজুহাত দিয়ে রাস্তায় নেমে এসে জনগণের দুর্ভোগ সৃষ্টি করা এটা কাম্য হতে পারে না। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজার্ভ ব্যাংক কর্মকর্তার সাজা ও আর্থিক দণ্ড হওয়ায় অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা বেড়েছে বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। আর অর্থ আদায়ে দ্রুত মামলা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমন। 2016 সালের 4 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে 10 কোটি 10 লাখ ডলার চুরি করে হ্যাকাররা। সরকারি প্রচেষ্টায় শ্রীলঙ্কা যাওয়া 2 কোটি ডলার ফেরত আসে, আর ফিলিপাইনে যাওয়া 8 কোটি 10 লাখ ডলারের মধ্যে এখনও উদ্ধার করা যায়নি 6 কোটি 64 লাখ ডলার টাকায়, যার পরিমাণ 557 কোটি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বৃহস্পতিবার ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতোকে 56 বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের একটি আদালত। পাশাপাশি 10 কোটি 90 লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। আর এতে বাংলাদেশের চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশা আরও জোরদার হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর। ঘটনা যে ঘটেছে সেটা তো এখন প্রমাণ হচ্ছে, এবং ফিলিপিন আমাদের সহযোগিতা করলো বিচার করে যে তাদের একজন ব্যাংক ম্যানেজার এই টাকাটা সরিয়ে ফেলতে সাহায্য করেছিল। তো কাজেই ওই পর্যন্ত তো প্রমাণই হয়ে গেল, তার মানে অপরাধ সংগঠিত হয়েছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা 3 বছর পূর্ণ হবে আগামী 3রা ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের আইনে কোনো ঘটনা 3 বছরের মধ্যে মামলা করতে হয়, সে কারণে দ্রুততম সময়ের মধ্যে মামলা করে অর্থ ফিরিয়ে আনার তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। দ্রুততম সময়ে আমাদের পদক্ষেপ নিতে হবে, কারণ আমাদের 3 বছরের যে একটা সীমারেখা আছে সেটা কিন্তু 3রা ফেব্রুয়ারি 2019 এটা পার হয়ে যাবে। সুতরাং আমাদের এখানে কোনো শৈথিল্য প্রদর্শন করার কোনো সুযোগ কিন্তু নেই, করলে আমাদের এখনই করতে হবে। সাইবার ক্রাইম ঠেকাতে নিরাপত্তা জোরদার করতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। অনিয়ম দুর্নীতি বন্ধে আগামী মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয় সহ দেশের সব ভূমি অফিসের কর্মকর্তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। পাশাপাশি তিনি সরে যেতে বলেছেন দুর্নীতিবাজদের। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই নির্দেশের কথা জানান মন্ত্রী। রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর চট্টগ্রামের সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। মতবিনিময় সভায় যোগ দেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহ সিনিয়র সাংবাদিকরা। তুলে ধরেন ভূমি অফিসের অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন হয়রানির কথা। এ সময় মন্ত্রী দুর্নীতিবাজদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার মন্ত্রণালয় জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। অনিয়ম বন্ধে দেশের সকল ভূমি অফিসকে সিসিটিভির আওতায় আনা অটোমেশন প্রক্রিয়া চালু করা হবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে কোনো ভূমি ইউনিয়ন অফিস থেকে নিয়ে সমস্ত উপজেলা অফিস থেকে নিয়ে সমস্ত অফিসগুলো সিসিটিভির আন্ডারে থাকবে। ওখান থেকে আমরা কিন্তু কনস্ট্যান্ট মনিটর করব। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রণালয়ের গতিশীলতা বাড়ানোর পাশাপাশি অনিয়ম দুর্নীতি বন্ধে মন্ত্রণালয় সহ ভূমি অফিসে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের 28 ফেব্রুয়ারির মধ্যে স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দেন। ভূমি মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের সম্পত্তির হিসাব আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে হবে। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি কিংবা সিন্ডিকেটের কাছে নথি স্বীকার না করার ঘোষণা দিয়ে মন্ত্রী কর্ণফুলীর দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেন মতবিনিময় সভায়। যারা এখনো মনে করা হচ্ছে অভ্যাস ফেলতে পারবে না, তাদের আমি মনে করি কেটে পড়া উচিত। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ, চট্টগ্রাম কক্সবাজার রেললাইন স্থাপন, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহ বড় বড় প্রকল্পে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান মতবিনিময় সভায়। যেদিন কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করবে, আমি মনে করব সেই দিন আমার জীবনের শেষ দিন এখানে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মূল্য ছাড় সহ বিভিন্ন রকম অফারের ছড়াছড়ি। এর মধ্যে আছে একটি কিনলে আরেকটি ফ্রি, বিনামূল্যে হোম ডেলিভারির মতো সুবিধা। এতে বেশ সাড়াও মিলছে ক্রেতাদের। সানজিদা রশিদের রিপোর্ট। সরকারি ছুটির দিন, তাই পরিবার পরিজন নিয়ে অনেকেই ভিড় জমিয়েছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। স্টলে স্টলে ঘুরে যাচাই করছেন পণ্যের গুণমান। ক্রেতার আকর্ষণে বরাবরের মতো এবারও দেয়া হচ্ছে মূল্য ছাড় সহ নানা সুযোগ সুবিধা।
প্যাকেজের ভিতরে সবচেয়ে ভালো একটা প্যাকেজ ছিল অল টাইম জাম্বো, যার বাজার মূল্য 720 টাকা, আমরা রাখতেছি মাত্র 500 টাকা। এর ভিতরে 7টা আইটেমের 9 প্যাকেট বিস্কিট আছে। অল প্রোডাক্টস উপর 10% ডিসকাউন্ট, তারপর হচ্ছে একটা কিনলে একটা ফ্রি। প্রথম ডিসকাউন্ট হচ্ছে 10% থেকে, এন্ড এরপরে মানুষ যখন কিনতে থাকবে বাড়তে থাকবে 20% পর্যন্ত আমাদের ডিসকাউন্ট আছে। ফার্নিচার ও ইলেকট্রনিক পণ্য মিলছে মূল্য ছাড়, আছে বিভিন্ন রকম উপহার। উডেন প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলি আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করার কারণে এটা গুনে ধরে না কখনো, যার কারণে লংজিভিটি অনেক বেড়ে যায়। কাস্টমাররা পারচেস করলে ডেলিভারি ফ্রি পাচ্ছে। অনেকগুলো ডিসকাউন্ট এবং স্পেশাল অফারগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে কিছু না কিছু ফ্রি গিফট আছে মিনিস্টারের পণ্য। কিছুটা কম দামে মানসম্পন্ন পছন্দের জিনিসটি কিনতে জড়ো হচ্ছে নগরবাসী। ডিসকাউন্টের একটা অফার দিছে আর কি, আমরা একটা ফ্রিজ নেওয়ার জন্য আসছি, তারপরও বলছে ডিসকাউন্টের পর থেকেও আর কি কিছু হয়তো আরও কিছু ডিসকাউন্ট করা যাবে। মেলায় আসছি, একটা কিনলে একটা অফার পাবো, এই জন্য আর কি আসছি। মেলায় তো অবশ্যই একটু কেনাকাটার জন্য এসেছি আর কি। চতুর্থ দিনেও সব স্টল পুরোপুরি সাজানো হয়নি। 2-1 দিনের মধ্যেই বাণিজ্য মেলা আরও জমবে বলে আশা করেছেন বিক্রেতারা। সঞ্জিতা রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মিরাজ মিজু, সরাসরি যাচ্ছে তার কাছে। মিজু, ছুটির দিনের মেলা কেমন দেখছেন, আর বেচা বিক্রি বা কেমন হচ্ছে? জাবের, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে। এটি 24তম বাণিজ্য মেলা, অর্থাৎ আর এর আগে আরও 23টি বাণিজ্য মেলা কিন্তু সম্পন্ন হয়েছে। এবার এই মেলায় 606টি স্টল রয়েছে এবং 6টি প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি 26টি বিদেশি প্যাভিলিয়ন রয়েছে। আমাদেরকে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে এবার 23টি দেশ এবার এই মেলায় অংশগ্রহণ করছে। এবং মেলা প্রাঙ্গণ ঘুরে আমরা দেখেছি যে এখানে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক, খাদ্য, রেস্তোরাঁ রয়েছে, এগুলো আসবাবপত্র, সাজসজ্জা, পোশাক সব, তার মানে একটি প্রাঙ্গণে কিন্তু আপনার চাহিদার সব পাবেন এখানে। পাশাপাশি কিন্তু আমরা মেলা কর্তৃপক্ষকে দেখেছি যে তারা ব্যাংকের ব্যবস্থা করছে, অর্থাৎ যারা বেশি মূল্যে কোনো পণ্য কিনতে চান তারা পকেটে করে টাকা আনার দরকার নেই, এই বাণিজ্য মেলা থেকে তিনি তার ব্যাংক থেকে টাকা উত্তোলন করে সরাসরি দিতে পারবেন। অর্থাৎ মেলাটিকে একটি সুষ্ঠু সাবলীল করতে, আনন্দ ঘন করতে যা যা প্রয়োজন সব কিন্তু কর্তৃপক্ষ করেছে। পাশাপাশি শিশুরা যারা আসছেন, শিশুরা কিন্তু খুবই আনন্দিত হচ্ছে এই জন্যই যে এখানে একটি শিশু পার্ক রয়েছে। সেই শিশু পার্কটিতে তারা তাদের বিনোদনের যে ব্যবস্থা রাখা হয়েছে, শিশু পার্ক ঘুরে তারা রেস্তোরাঁয় ঢুকছে, খাওয়া দাওয়া করছে। এবং তার পাশাপাশি আমরা দেখেছি এখানে কিন্তু একটি বঙ্গবন্ধু কর্নার রয়েছে, যেখানে বঙ্গবন্ধুর শৈশব জীবন থেকে শুরু করে তার বেড়ে ওঠার সব সচিত্র প্রতিবেদন রয়েছে। এই মেলা প্রাঙ্গণের সবচেয়ে বড় যে বিষয়টি সেখানে হচ্ছে যে বড়রা যেমন কিনছেন তাদের পছন্দের সামগ্রী, শিশুরাও কিন্তু কিনছে তাদের পছন্দের সামগ্রী, অর্থাৎ ছোট বড় সবার জন্য মেলা মধ্যে সব ধরনের পণ্যই কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে জাবের সর্বশেষ খবর। আমরা ফিরছি মূল স্টুডিওতে। মিজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিরাজ মিজু। আবারও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। এ মাসে তীব্র শৈত্য প্রবাহের পূর্বাভাস, তাপমাত্রা নেমে আসতে পারে 4 ডিগ্রিতে। ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী অচলাবস্থায় যুক্তরাষ্ট্র, 22 দিনে গড়ালো শাটডাউন আন্দোলন। আমন্ত্রণ আরো একবার সন্ধ্যা 7টার 21 সংবাদে। চলতি মাসে 2টি তীব্র শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা নেমে আসতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসে। রাজধানীতে এখন তাপমাত্রা একটু বেশি অনুভূত হলেও বেশিরভাগ জেলায় তা 10 ডিগ্রির নিচেই থাকছে। সহকর্মীদের সহায়তায় রাশেদুল আলম রাসেলের রিপোর্ট। শীত ঋতুর মাঝামাঝি এসে দিন ও রাতের তাপমাত্রা কমছে। এরই মধ্যে ময়মনসিংহ বিভাগ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ কয়েকদিন হলো ভালো শীত পড়ছে। শীতে অনেকেই যারা স্বল্প আয়ী মানুষ তাদের খুব অসুবিধা হচ্ছে। অসুস্থতা আজকেও সকালে ওষুধ আনা হয়েছে। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে 7.8 ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশায় থমকে যাচ্ছে জনজীবন। অনেক বেলা পর্যন্ত যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। ব্যাহত হচ্ছে কৃষিকাজ, কর্মহীন হচ্ছেন খেটে খাওয়া মানুষ। ঠান্ডায় কুয়াশায় পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। ধান কতটুকু যে ভালো হবে এটা আমরা বলতে পারছি না। উত্তরাঞ্চলের জেলাগুলোতে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় দৈনন্দিন কাজ সারা কঠিন হয়ে পড়ছে। বিভিন্ন জায়গায় শীতবস্ত্র কেনাকাটা বেড়েছে, কেউ বা খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন। সামনের কয়েকদিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে। চলতি মাসেই দুটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শৈত্যপ্রবাহের রেঞ্জটা হলো 10 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, মাঝারি শৈত্যপ্রবাহ 8 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াস, এবং 6-এর চেয়ে কম হলে তীব্র শৈত্যপ্রবাহ বলি আমরা। তাপমাত্রা নেমে আসতে পারে 6 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। চাঁদপুরের ফরিদগঞ্জের 3 নম্বর সুবিদপুর ইউনিয়নে তবারক খেয়ে শতাধিক শিশু ও বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার পাটোয়ারি বাড়ির মরহুম মাওলানা হামিদুল্লাহ সাহেবের ওরসে এই ঘটনা ঘটে। স্থানীয় চিকিৎসক AK-M সামিদ পল্লী চিকিৎসক জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শতাধিক রোগীর চিকিৎসা দিয়েছেন তিনি। গুরুতর অসুস্থদের মতলব ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালীতে পারভিন আক্তার ফাহিমা নামে এক কিশোরী হত্যা মামলায় তার স্বামী সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাত 1টার দিকে পুলিশ এর একটি দল চট্টগ্রামের চাটগাঁওয়ের মৌলভী পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দুপুরে নোয়াখালী PBI কার্যালয়ে PBI চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল জানান, নিহত পারভিন আক্তার ফাহিমা ও শেখ সেলিম চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেলিমের আগেও আরও এক বিয়ে করেছে জানার পর ফাহিমা তাকে ছেড়ে চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সেলিম তাকে গলা কেটে হত্যা করে। রাজধানীতে শুরু হয়েছে 3 দিনের কনফারেন্স অন ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট সম্মেলন। বুয়েট ও জাপান ইনস্টিটিউট অফ প্রিভেনশন অ্যান্ড আরবান সেফটি, রাজুক এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় প্রকৌশল ও প্রযুক্তি প্রয়োগের উপর আলোকপাত করা হয়। বুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি। দ্বিতীয় ও তৃতীয় দিনের সম্মেলন ও কর্মশালা বুয়েটের ECE ভবনে অনুষ্ঠিত হবে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে প্রয়াত রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক নেতা মণি সিংহের 28তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। দুপুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। পরে মণি সিংহের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বর্ষিয়ান রাজনীতিক দুর্গাপ্রসাদ তেওয়ারি এবং মণি সিংহের ছেলে ডাক্তার দেবালোক সিংহ। দলীয়ভাবে শ্রদ্ধা জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান। তিনি 7 দিনব্যাপী মেলারও উদ্বোধন করেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এ পর্যায়ে BRB কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার HBM ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক BH হারুন MP ও আব্দুস সালাম মুর্শিদি। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইমরান ইকবাল, পরিচালক শাহ মোহাম্মদ নাহিয়ান হারুন। ব্যাংকের চেয়ারম্যান ডাক্তার HBM ইকবাল 2018 সালের ব্যাংকের অর্জনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ব্যাংকারদের কর্মদক্ষতা বৃদ্ধি ও গ্রাহকদের প্রতি সর্বোত্তম সেবা প্রদানের আহ্বান জানান। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মনোনয়ন, বাণিজ্য ও নেতৃত্ব বাছাইয়ের ভুলেই বিএনপি জোটের ভরাডুবি, বললেন প্রধানমন্ত্রী। সংসদে আসার আহ্বান। জামায়াতের সাথে আর রাজনীতি করবেন না ডক্টর কামাল, দ্রুত সময়ের মধ্যে আবারও নির্বাচনের দাবি। সন্ত্রাসবাদ দমনের বৈশ্বিক সূচকে 4 ধাপ অগ্রগতি বাংলাদেশের, পিছিয়েছে পাকিস্তান ও মিয়ানমার। পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে রাজধানীতে ময়না তদন্ত, নেই পর্যাপ্ত হিমঘর, নষ্ট হচ্ছে আলামত।
বিপিএল এ শ্বাসরুদ্ধকর সুপার ওভারে খুলনা টাইটান্সকে হারালো চিটাগং ভাইকিংস, সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।